নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2024-এর বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নিলেন তার কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিয়েছিলেন এবং তারপর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি মাহফুজ আলম বলে এক যুবকের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। প্রফেসর ইউনূসের ভাষায় মাহফুজে ছিলেন অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। এই মাহফুজ আলম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিলেন, ইউনূসের প্রধান সহকারী এবং একই সঙ্গে তথ্য উপদেষ্টা। সম্প্রতি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা আন্দোলন করছেন, সেই আন্দোলন ভাঙতে পুলিশ লাঠিচার্জ করছে, অনেকে আহত হয়েছেন। তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে অভিযান করার ডাক দিয়েছিলেন। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তো প্রফেসর ইউনূস তার একান্ত আস্থাভাজন মাহফুজকে পাঠিয়েছিলেন পরিস্থিতি বুঝতে এবং সংকট নিরসন করতে। তিনি তার শিক্ষা উপদেষ্টাকে পাঠাননি। সম্ভবত সেখানে তিনি পুলিশ এবং নিরাপত্তা রক্ষী পরিবৃত অবস্থায় ছিলেন, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন ছাত্রছাত্রীরা বাধ্য করেন তাকে বক্তব্য থামাতে। তারপরেই বা অন্য একটি অনুষ্ঠানে মাহফুজের উদ্দেশ্যে উড়ে আসে জলের বোতল। সেই জলের বোতল গিয়ে লাগে তার মাথায়। খোদ ঢাকা শহরে অভ্যুত্থানের মাস্টার মাইন্ডের লক্ষ্য করে জলের বোতল ছোড়া হলো এবং মাহফুজ সেনা পুলিশের নিরাপত্তার ঘেরা টোপে থাকেন। এক, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত তিনি গিয়েছিলেন গাজীপুরে। সেখানে তিনি বেধড়ক কেলানি খান। স্থানীয় মানুষ বেধড়ক কেলানি খান। দেখুন, হাসনাত কিন্তু খুব বড় বড় কথা বলে, হাতে মাথা কাটে, একে হুমকি দেয়, তাকে হুমকি দেয়, এই অফিস দখল করে, ওই মিডিয়া হাউস দখল করে, সরকারি বেসরকারি কর্তাদের রীতিমতো শাসায়। এই হচ্ছে তার ক্রেডেনশিয়াল। তাকে বেধড়ক কেলানি দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। একটা আশুলিয়া বলে একটা জায়গায় একটা সীসা কারখানায় গেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত চারজন। সেখানেও বেধড়ক কেলানি দেওয়া হয় তাদেরকে, কারণ বাংলাদেশের মানুষের অভিযোগ যে তারা তোলাবাজি করছে। তোলাবাজির দাপটে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কোনো নিরাপত্তা নেই, কিন্তু কোনো নিরাপত্তা নেই। এটা কিন্তু বাংলাদেশে প্রতিদিনই 2-4টে ঘটনা করছে। এই তো 8 থেকে 9 মাস হলো এই যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে যারা উৎখাত করলেন, যারা বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখতে চান, যারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চান, যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চান, যারা বাংলাদেশের টাকায় শেখ মুজিবের ছবি মুছে দিতে চান, সংবিধান বদল করতে চান, গণপরিষদের নির্বাচন করতে চান, এইসব বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের জনতার কাছেই কেলানি খাচ্ছে, বেধড়ক কেলানি। এবং এটা কিন্তু আওয়ামী লীগ করছে না। যারা বাংলাদেশের খবরাখবর রাখেন তারা বিভিন্ন ওদের খবরের কাগজে প্রতিবেদন পড়বেন, কি বলছে সাধারণ মানুষ করছে। কখনো জামাতের ছাত্র সংগঠন করছে, কখনো বিএনপির ছাত্র সংগঠন করছে, কিন্তু ম্যাক্সিমাম সাধারণ মানুষের ক্রোধের ক্ষোভের এই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হচ্ছে যে ওই ছাত্রদের, মানে ওই যারা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এখন নাগরিক পার্টির সদস্য, তাদেরকে কেলানি দিচ্ছে। দেখুন, 18ই মে ঢাকা শহরে আওয়ামী লীগ তাদের সদর দপ্তর পুনর্দখল করেছে। আওয়ামী লীগের সদর দপ্তর জাতীয় নাগরিক পার্টি দখল করে নিয়েছিল। একেবারে চুপি সারে ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি থানা থেকে আওয়ামী লীগের সমর্থকরা নিজেদের মধ্যে
আলাপ আলোচনা করে সন্তর্পণে একেবারে খাস ঢাকা শহরে আওয়ামী লীগের সদর দপ্তরকে পুনর্দখল করে এখন তাদের নিয়ন্ত্রণে। ঢাকা শহর এবং সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের মিছিল বেরোচ্ছে। এক সপ্তাহ হয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ, যুবলীগ, তাদের ভাতৃপ্রতিম সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছে। তারপরেই দেখুন আওয়ামী লীগ রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে কিন্তু নিজেদের অবস্থানকে তুলে ধরছে। তাদের সংগঠন যে এখনো কত মজবুত এটা কিন্তু এর থেকে বোঝা। যেমন বাংলাদেশের ভোটারদের 1/3 আওয়ামী লীগকে ভোট দেয়, এটা কিন্তু ইউনূস এবং তার জঙ্গি সহযোগীদের মনে আতঙ্ক তৈরি করেছে। তারা ভাবছে এ কি হচ্ছে রে ভাই, আমাদের নেতারা, সমন্বয়করা, জাতীয় নাগরিক পার্টি, ওটা ইউনূসের দল, কিংস পার্টি, তাদের নেতারা বেধড়ক কেলানি কাটছে। ঢাকা শহরে ইউনূসের বাসায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে লক্ষ্য করে জলের বোতল উড়ে আসে। হাসনা যে হাতে মাথা কাটে তাকে কেলানি দেয়। সাধারণ মানুষ, আওয়ামী লীগ রাজপথে নেমে সদর দপ্তর আবার দখল করে নেয়। হচ্ছেটা কি কেউ বুঝতে পারছে না। আতঙ্ক, কারণ ইউনূসের সরকার তো অনির্বাচিত, অসাংবিধানিক। শুধু প্রশাসনকে সঙ্গে নিয়ে, মানে পুলিশ এবং সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু রাজ করছে। এবং এই যে ছাত্রদের নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টি সংগঠন বৃদ্ধি করার জন্য প্রশাসনকে খুলেআম কাজে লাগাচ্ছে। এতে আবার জামাত সহ বিএনপি অসন্তুষ্ট। তাই বাংলাদেশে মাৎসন্যায় বললেও কম বলা হয়, ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী আইএসপিআর একটা বিবৃতি জারি করেছে। তাতে তারা বলেছে নাইমুল ইসলাম এবং তার 2 সহযোগীকে সেনাবাহিনীর টহলদার বাহিনী গ্রেপ্তার করেছে। নাশকতার ছক করছিলেন তারা, এবং তাদের কিন্তু কোনো পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। সেনাবাহিনী তাদেরকে নিজেদের হেফাজতে রেখেছে। এবং আইএসপিআর মানে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন, সেনাবাহিনী, তারা বলেছেন যে ঢাকা সেনা সদরের সামনে কোনো বিক্ষোভ কর্মসূচি অবস্থান চলবে না। এই নাইমুল ইসলামের একটা পরিচিতি আছে। কে এই নাইমুল ইসলাম? তিনি প্রাক্তন সেনা সদস্য। তার চাকরি যায় আওয়ামী লীগের জমানায়। কেন চাকরি যায়? বধূ নির্যাতন এবং পণ চাওয়ার অভিযোগে, অন্য কোনো কারণ না। এবং আরো অনেকের সেনাবাহিনীর সদস্যের চাকরি যায় নানাবিধ কারণে। তাদের সংখ্যা 810-12 জন। তো নাইমুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেরিয়ে যাদেরকে আওয়ামী লীগ জমানায় চাকরি থেকে হটিয়ে দেওয়া হয়েছিল তাদের চাকরি পুনর্বহালের দাবি তুলছেন এবং একটা সহযোদ্ধা বলে একটা সংগঠন তৈরি করেছে। এবং আপনি যদি নাইমুল ইসলামের ফেসবুক পেজে যান, তার কথাবার্তা, ছবি দেখে মনে হবে তিনি একজন উদীয়মান সূর্য বাংলাদেশের। তিনি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন, সমন্বয়ক ছিলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সক্রিয় অংশ নিয়েছিলেন। কিন্তু সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করলো কেন, বা গ্রেপ্তার যখন করলো সেটা আবার প্রকাশ্যে জানালো কেন? বার্তাটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার দিয়েছে সেনাবাহিনী যে বাঁদরামও সহ্য হবে না। এখন ওই আমি বলি ব্রাহ্মণ পীর পিনাকি ভট্টাচার্য প্যারিসে থাকেন, ফরাদ মাজাহার এককালের বামপন্থী এখন ধর্মগুরু, খোদ ইউনূস নিজে, আরো জামাতের প্রধান শফিকুর রহমান, এটা দুষ্ট চতুষ্টয়। এই দুষ্ট চতুষ্টয় কি চাইছে? সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধানকে বরখাস্ত করে এমন 3 জনকে নিয়োগ দিতে যারা ওই অন্তর্বর্তী সরকারের কথায় উঠবে বসবে, নির্বাচন নিয়ে কিছু তারা উচ্চবাচ্যই করবে না। মানে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা যা যা বলবেন বিনা বাক্যবায়ে তারা সেটা মেনে নেবেন। অনেক প্রাক্তন সেনা আধিকারিকও ঘোলা জলে মাছ ধরছেন, যেমন আইকেবি ইকবাল করিম ভূঁইয়া। তিনি হাসিনা জামানাতেই সেনা প্রধান ছিলেন। তিনি ওয়াকারুজ্জামানকে একেবারে কি বলবো আর কি তুলোধনা করে অনেক ফেসবুক পোস্ট করেছেন। তারা নাকি একটা দল তৈরি করতে চাইছেন। ওয়াকারুজ্জামান এইটুকু বুঝতে পেরেছেন যে
ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা সেনাবাহিনীর ভিতরে অবিশ্বাস তৈরি করতে চাইছেন, ওয়াকার এবং তার সতীর্থ দুই সেনাকর্তার বিরুদ্ধে, মানে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানকে অপসারণ করতে চাইছেন, এবং সেজন্য সেনাকে বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে। এই সহযোদ্ধা নামক যে সংগঠনটি নাইমুল ইসলামের, এর পিছনে কারা আছে, কারা এদের মদত দিচ্ছে, কারা এদের আর্থিক সহায়তা করছে, যমুনার সঙ্গে এর কি সম্পর্ক, এগুলো বাংলাদেশের মানুষ জানেন। প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, চায়ের থেকে শুরু করে খবরের কাগজ। সেনাবাহিনী জানবে না তা তো নয়। তো সেনাবাহিনী এবার ডিসাইসিভ অ্যাকশন নিল এবং আইএসপিআর থেকে বিবৃতি দেওয়া হলো যে এরকম হয়েছে, অর্থাৎ সমঝদারোকে ইশারায় কাফি হতা হয় না। সেনাবাহিনীর দিকে আঙুল তুললে, কোনো চক্রান্ত করলে একই রকম পরিণতির জন্য যেন অপেক্ষা করে সবাই। তিনি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হতে পারেন বা সিভিলিয়ান হতে পারেন বা যে কেউ হতে পারেন, কারণ ওয়াকারুজ্জামান কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে তার ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা দখল করা। তিনি চান সেনাবাহিনীর যে সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের রাজপথে আছেন, পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হোক এবং যে সেনা সদস্যরা রাস্তায় আছেন তারা ব্যারাকে ফিরে যাক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেনাবাহিনীর কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়। দেখুন, বাংলাদেশ সেনা কোনোদিন তো যুদ্ধ করেনি স্বাধীনতার পর থেকে। রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সে তাদের যোগদান খুব বেশি মাত্রায়। 70-80 বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাকর্তারা 7 দিনের মধ্যে কলকাতা দখল হবে। একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, সে তো বললেন ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে 7 সিস্টারকে দখল করে নেওয়া উচিত বাংলাদেশ। এগুলো ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা বলাচ্ছে। আবার ওয়াকারুজ্জামান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন, যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক আছে এবং থাকবে। এই যখন পরিস্থিতি এবং সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, এটাও একটা জামাত এবং জঙ্গিরা এটাকে সামনে রেখে ওয়াকারকে পদত্যাগ করাতে চাইছেন বা বাধ্য করছেন যাতে ও স্টেপ ডাউন করে। দেখুন, ওয়াকার শেখ হাসিনার আত্মীয়, এটা তো নতুন কিছু কথা নয়, কিন্তু তা সত্ত্বেও 3রা অগাস্ট যখন ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী শেখ হাসিনার সরকারের সমর্থনে দাঁড়ায়নি, তারা সেদিন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। তাহলে শেখ হাসিনার আত্মীয় সংকটকালে শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়ায়নি। শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়ে দিল্লিতে নিয়ে আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ওয়াকার। কিন্তু অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই সেনাবাহিনী বলে যে সাধারণ দেশের মানুষের উপর তারা বলপ্রয়োগ করতে পারবেন না। ওয়াকার সেনাবাহিনীর সদস্যদের মনোভাব বুঝেই শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন যে সেনাবাহিনী এই সংকটে দেশের মানুষের পাশেই থাকবে, সরকারের সিদ্ধান্তকে তারা মানতে পারবে না। তাই সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় ছিলেন, তাতে কি হয়েছে, অনেকেই তো অনেকের আত্মীয় থাকেন। তিনি তো জুলাই অগাস্টের অভ্যুত্থানের মাহেন্দ্রক্ষণে সরকারের পক্ষ নেননি। যদি নিতেন তাহলে তো অন্যরকম পরিস্থিতি হতো এবং শেখ হাসিনাও দেশ ছাড়তেন না। তিনি তো বাংলাদেশের মানুষের আবেগকে সমর্থন দিয়ে তাদের পাশে সেনাবাহিনীকে দাঁড় করিয়েছিলেন। এখন ইউনূসের তো মতলব আলাদা, ও তো আরো 5 বছর থাকতে চায়, অন্তত 2029 জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। 2024 জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়, 5 বছর মানে 2029, এই সময়টা ইউনূস থাকতে চায়। এবং সেনাপ্রধানের বক্তব্য না, দায়িত্ব নেওয়ার 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং ইউনূসকে প্রফেসর ইউনূস বলেও সম্বোধন করে, নোবেল জয়ী, শান্তির নোবেল জয়ী ডক্টর ইউনূস বলেনি। রা কনভেনশন সেন্টারে ওয়াকারের ভাষণটা আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং চক্রান্তটা কিন্তু যমুনা থেকে হচ্ছে, বিদেশ থেকে হচ্ছে এবং জঙ্গি জেহাদি এবং এই ছাত্রদের মধ্যে থেকে হচ্ছে। এরা
সেনাবাহিনী বলছে এনাফ ইজ এনাফ। এই চক্রান্তের একটা পরে হচ্ছে নাইমুল। এরকম হয়তো আরো অনেককে সেনাবাহিনী গৃহবন্দী করে রেখেছে, সেগুলো প্রকাশ্যে আসেনি। এবার কিন্তু আইএসপিআর বিবৃতি দিয়ে দিল, অর্থাৎ ওয়ার্নিং যে এসব বরদাস্ত সেনাবাহিনী করবে না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এক, ইউনূসের ঘনিষ্ঠ ছাত্র নেতারা কেলানি খাচ্ছে। দুই, আওয়ামী লীগ রাজপথে নেমে ঢাকা শহরে তাদের সদর কার্যালয় আবার দখল করে নিয়েছে। তিন, সেনাবাহিনী ক্যান্টনমেন্টের কাছে সমস্ত রকম বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছে এবং সেনাবাহিনী তাদের এক প্রাক্তন সতীর্থ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে নাশকতার অভিযোগ, এবং সেই গ্রেপ্তারিটা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে উথাল পাথাল হতে চলেছে। এই ঘটনা বলি তারই কি বলবো আর কি প্রমাণ বলাই যেতে পারে।